স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সচিবালয়ে যে ভারত তার নিজের জায়গায় বেড়া দেবে, সেটি নিজের ব্যাপার, কিন্তু নো ম্যানস ল্যান্ডে যদি কোনো সীমান্তে কাঁটা তার দিতে হয় তাহলে অবশ্যই দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। শুভেন্দু অধিকারীর রাজনীতি উগ্রতার রাজনীতি, উগ্রতা সৃষ্টি করে উগ্রতা ছড়িয়ে দিয়ে তারা রাজনীতি করেন এবং সারা পৃথিবীতে ধর্মভিত্তিক যে ধরনের রাজনীতিগুলো আছে এটা মূলত বিভাজন সৃষ্টি করে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। শুভেন্দু অধিকারী একটা রাজনীতি ধারণ করেন, তিনি এর আগে অন্য রাজনীতি ধারণ করতেন। নতুন যে রাজনীতি, এই রাজনীতিটা তিনি অনেক বছর ধরে, যখন মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছেন, তার আগে কংগ্রেসের সাথে ছিলেন, সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে সুযোগ পেলেই বাংলাদেশ সম্পর্কে কতগুলো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করার চেষ্টা করেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এটা কোনোভাবেই একজন পলিটিশিয়ানের ভেতরে যে ধরনের সংবেদনশীলতা, যে ধরনের ভদ্রতা এগুলো থাকার, সেগুলো তার মধ্যে নেই, সেগুলো তার মধ্যে নেই। আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গে বিজেপির যিনি এখন নেতৃত্ব দিয়েছে সৌমিক ভট্টাচার্য, তার সাথে তার আচার আচরণগুলোর মধ্যে আমি মাঝে মাঝে দেখি যে তিনিও কিন্তু এই ধর্মের রাজনীতি করছেন, কিন্তু তার আচার আচরণ চিন্তাভাবনার মধ্যে কখনো কখনো একটা তুলনামূলকভাবে একটা নমনীয়তা আমি দেখি। কিন্তু শুভেন্দু অধিকারীর তার রাজনীতি প্লাস তার হচ্ছে বাচনভঙ্গি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুর মধ্যে ধরে ফেলবো, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, মারদাঙ্গা একটা ভাব, যার যথার্থ শব্দটা দিয়েছেন। তো এর ভেতর থেকে শুভেন্দু অধিকারী তো এখন আগের যে পজিশন ছিল সেই পজিশনে নেই, তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, সুতরাং তার আচরণের মধ্যে, তার কথার মধ্যে একটা সৌজন্যতা থাকা, অন্যের প্রতি শ্রদ্ধা থাকা, এগুলো প্রয়োজন। গত 2 দিন আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেখলাম আমাদের দেশের 2-1 মিডিয়ায়, সেখানে তিনি বলছেন যে তিনি এখন থেকে ভালো হয়ে যাবেন। তো ভালো হয়ে যাবেন, তিনি দায়িত্ব পেয়েছেন, সুতরাং এই কথা বলবেন। কিন্তু টেবিলে বসে প্রথম পশ্চিমবঙ্গের অনেক ইস্যু আছে, তাদের ইন্টারনাল অনেক সমস্যা আছে, তাদের রাজনীতিতে, তাদের অর্থনীতিতে, তাদের জননিরাপত্তায় অনেক ধরনের চ্যালেঞ্জ থাকার পরেও তিনি তার সামনে সবার আগে এই ফাইলটা চলে এলো এবং তিনি আগ্রহ প্রকাশ করলেন। এর ভেতর থেকে বোঝা যায় যে তিনি যেটা বলেছিলেন যে তিনি একটু সহনশীলতার দিকে যাবেন, বোঝা যাচ্ছে তিনি সেই রাজনীতিটা করবেন না। এখন দ্বিতীয় জায়গাটা হলো ভারত কোন যুক্তি দিয়ে এই সীমান্ত এভাবে সিল করতে চায়। ভারত তার ভূখণ্ডের মধ্যে যে মানে সেটিকে সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু সে তো কেন্দ্রীয় সরকার করতে পারে, আঞ্চলিক সরকার। জি, আমি ভারতকে বলছি, জি, সেটি শুভেন্দু অধিকারীর কথা বলছি না। শুভেন্দু অধিকারী ব্যক্তিগত উদ্যোগে বা কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কাজটি করবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছে যে কেন্দ্রীয় সরকারের সাথে সংযোগ রাখছেন, কেন্দ্রীয় সরকারের কনসার্ন ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এই কাজটি করবে না। যখন তিস্তার পানি চুক্তির ইস্যুটি এলো, মনে আছে, কেন্দ্রীয় সরকার বলে দিল মমতা ব্যানার্জি যদি রাজি হন তাহলে এই চুক্তির দিকে যাব। সুতরাং এটা উল্টাভাবে শুভেন্দু অধিকারী এখানে বেড়া দিতে পারবেন না যদি তাদের চোখের ইশারা মিনিমামটা না থাকে। ধরে নিতে হবে শুভেন্দু যা করছেন সেটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের পরামর্শ নিয়ে করছেন। এখন তারা যে অভিযোগটি করছেন যে আমাদের এখান থেকে অনুপ্রবেশ ঘটে, হ্যাঁ, অনুপ্রবেশ ঘটলে তারা তাদেরকে গ্রেপ্তার করবেন, তারা তাদের বিচার করবেন, কিন্তু বেড়া যদি দিতে হয়, সীমান্তের পুরো জমিটাই কিন্তু ভারতের না, আমাদের জমি আছে, তার মাঝে হচ্ছে নোম্যান্স ল্যান্ড উভয় পক্ষের, তারপরে হচ্ছে ভারতের। ভারত তার যে সীমানা আছে সেখানে যে কোনো ধরনের স্থাপনা সে তৈরি করতে পারে, তবে কূটনৈতিক কতগুলো সৌজন্যতা আছে। সেখানে নিশ্চয়ই একটা বোমার ফ্যাক্টরি যদি সে করে, একটা মিসাইলের ফ্যাক্টরি করে, নিশ্চয়ই এটি আমার দেশের নিরাপত্তার জন্য এক ধরনের ঝুঁকি। এটি আলোচনা করে করা উচিত। বাংলাদেশও এই কাজটি করলে সেই কাজটি করবে, আমার ধারণা আলোচনা করে করবে। একই সাথে আমি এটাও মনে করিয়ে দিব, আপনার যারা সেখানে যাচ্ছে তারা কারা, উদ্দেশ্যটা কি। আমি
আপনার সমালোচনাটা করব, আপনার যে ঘরের যাতে আপনি দরজা দিয়ে রাখেন, নিরাপদ রাখেন, সেটি আমি যেমনি বলবো। একই সাথে আমার ঘর থেকে রাত 3টার সময় আমার বাড়ি থেকে আরেকজন মানুষ কেন সেখানে যাচ্ছে, এই বিষয়টা, এটা আমি আত্মোপলব্ধির জায়গা থেকে বলছি। রাত 3টার সময়, রাত 2টোর সময়, গভীর রাতে আমাদের লোকজন কেন যাচ্ছে? নিশ্চয়ই এর সাথে একটা সংযোগ আছে, এবং যে কাজটি হচ্ছে এই কাজটি আইনের স্বীকৃত না। আবার উল্টা দিকে আপনি দেখেন যে আমার এখান থেকে যে যাচ্ছে, আমি তাকে ভালো বলছি না, কিন্তু যে যাচ্ছে আইনের প্রয়োগটা হচ্ছে কেবল তার জন্য। যিনি এখান থেকে গরু আনতে যাচ্ছেন, গরু আনতে যান, এটাকে আমি সমর্থন করি না। আপনার এখানে বাণিজ্যের সিস্টেম আছে, আপনি চোরাচালানিকে আমি সাপোর্ট করি না, কিন্তু যারা যাচ্ছেন, একটা পক্ষ বর্ডার পর্যন্ত গরু নিয়ে আসছেন, ভারতীয় বিভিন্ন সামগ্রী নিয়ে আসছেন, আর একটা পক্ষ এখান থেকে গিয়ে সেটি সংগ্রহ করছেন। তো আপনি মেরে দিচ্ছেন এই পক্ষকে। যারা ওই পর্যন্ত নিয়ে আসছে তাদের কিছু বলছেন না। এটা নিয়ে আমাদের এখান থেকে যে ধরনের সোচ্চার হওয়া দরকার, যে ধরনের কথা বলা দরকার, সেই কথাগুলো আমরা বলছি না। আজ থেকে 4 বছর আগে পশ্চিমবঙ্গ সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং তিনি ওই ভারতের তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এবং তার সেখানকার যে সমস্ত গডফাদারগুলো গরু চোরাচালানের সাথে যুক্ত, তাদেরকে কন্ডেম করার জন্য তিনি সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন যে আমরা যে গুলি ছুড়ি, বিএসএফ যে গুলিটা ব্যবহার করে, এটা কেবলমাত্র বাংলাদেশ থেকে যারা আসে তাদের বুকে কেন লাগে? তারা তো কলকাতা পর্যন্ত আসে না, তারা সীমান্তে আসে। তো সীমান্ত পর্যন্ত যারা এই সামগ্রীগুলো নিয়ে আসে তারাও তো অপরাধী, তারা কোথায়? তাদেরকে ধরা হয় না কেন? এবং তিনি অভিযোগ করে বলেছিলেন যে, এটি আপনি এখন নেটে পাবেন, তিনি অভিযোগ করে বলেছিলেন এর সঙ্গে যেমনিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা অথবা দুর্বলতা আছে, এর সঙ্গে বিজেপি সরকারের নীরবতা আছে, এবং এই প্রক্রিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অপরাধী যারা, সমাজ বিরোধী যারা, তারা এটার সাথে যুক্ত, এবং একটা বড় অংশ বিএসএফ এর কাছে যায়। সীমান্তে এই যে চোরাচালান, এটা কিন্তু একপাক্ষিক বিষয় না, এটা বহুপাক্ষিক বিষয়। এর সাথে অনেকগুলো পক্ষ জড়িত থাকে, স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় যায়। কিন্তু গুলিটা লাগে ওই ছেলেটার যে গভীর রাতে এই কাজটি করতে চায়। আমরা চাইব বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, আমরা কাউকেই ইচ্ছা করলে রাগ করে চলে যেতে পারবো না যে তুই থাক আমি চলে গেলাম, এরকম অবস্থা নাই, তাদেরও নাই, আমাদেরও নাই। আমরা চাইব এগুলো চ্যালেঞ্জ, দুটো দেশের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার ধৈর্য দরকার, আপনার সহনশীলতা দরকার, উভয় পক্ষের ধৈর্য দরকার।